5 দিন বিরতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক কিছুক্ষণ পর অমীমাংসিত বিষয়গুলো নিয়ে হবে আলোচনা। আন্দোলন দমাতে রক্তাক্ত 20 জুলাই রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলির নির্দেশ দেয় হাসিনা সরকার। জারি করা হয় কারফিউ। দিনভর সংঘর্ষে নিহত 26 তাজা প্রাণ। কিছু বলার নাই, কেউ কোনো দেখার কেউ নাই। এটা মনে হয় একটা ছোটখাটো বাজার। হকারের দখলে রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ নির্মাণে যেন দায় শেষ কর্তৃপক্ষের। থাকে না তদারকি, নিয়মিত করা হয় না পরিষ্কার, ব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা। সঞ্চয়পত্রের মুনাফা কমায় অনেকে ঝুঁকছেন বন্ডে। সরকারি বন্ড বাজার শক্তিশালী করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক খাতে অংশ বাড়বে সঞ্চয় নির্ভরশীলদের, বলছেন বিশ্লেষক। এবং গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। ত্রাণ নিতে গিয়ে প্রতিদিনই গুলিতে প্রাণ দিতে হচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের। একদিনে উপত্যকায় নিহত আরও 116 জন। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। 5 দিন বিরতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক কিছুক্ষণ পর শুরু হবে। দ্বিতীয় পর্যায়ের 15তম দিনের বৈঠক আজ সকাল 10:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা শুরু হবে। বৈঠকে বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ করার কথা রয়েছে। আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন, পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করার কথা রয়েছে। এই বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সহ অমীমাংসিত বিষয়গুলোর আলোচনা হবে। জুলাই গণহত্যার 7 মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 40 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আজকে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 7টি মামলায় 39 জনকে ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য রয়েছে। এরই মধ্যে কারাগার থেকে 18 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী রয়েছেন ফারুক খান, সাবেক মন্ত্রী রয়েছেন কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী, সাবেক সচিব জাহাঙ্গীর আলম। এই উল্লেখযোগ্য এই 4 জন এখন পর্যন্ত রয়েছেন। এর বাইরে সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি সহ আওয়ামী লীগের যে ভিআইপি যাদেরকে গ্রেফতার করা হয়েছে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায়, তাদের সবাইকেই কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে আসামিদেরকে যে গাড়ি রয়েছে পুলিশ ভ্যান, সেখান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। মূলত এই আজকে 7টি মামলা শুনানির দিন ধার্য রয়েছে। মূল মামলাটি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি এই মামলার প্রধান আসামি। এই মামলায় আরও 44 জনকে আসামি করা হয় এবং 44 জনের মধ্যে 13 জন গ্রেফতার রয়েছেন, বাকিরা পলাতক রয়েছেন। এর বাইরে কক্সবাজারের যে মানবতাবিরোধী অপরাধ হয়েছে জুলাই আগস্টে, সেই মামলায় কয়েকজনকে আসামিকে হাজির করা হয়েছে। নরসিংদী, উত্তরা যে আজমপুরে যেখানে 200 জনের বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়, সেই মামলাতেও বেশ কয়েকজনকে হাজির করার দিন ধার্য রয়েছে এবং এর মধ্যে হাজির করা হয়েছে। এর বাইরে আরও কয়েকটি জেলায় যে মানবতাবিরোধী অপরাধগুলো হয়েছিল জুলাই আগস্টের আন্দোলনের সময় 3 সপ্তাহে, সেই মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদেরকে এখন ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আপনারা সেটি দেখতে পাচ্ছেন। আর যেটি বলে রাখি যে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগগুলো আসামিদের বিরুদ্ধে আনা হয়েছে, বিশেষ করে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 12 জনের বিরুদ্ধে, তারা মূলত সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ বা জেভিএ যেটাকে বলছে, জেসিএ যেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, তারা আসলে মাঠ পর্যায়ে থেকে হত্যা করেছেন, সরাসরি হত্যার সঙ্গে জড়িত তেমনটি নয়। মূলত তাদের নির্দেশেই
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের ক্যাডাররা নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে এবং গুলির যে হুকুম এই ঊর্ধ্বতন আওয়ামী লীগের নেতা, মন্ত্রী এরা দিয়েছেন, এমনটাই কিন্তু এই আসামিদের বিরুদ্ধে মূল অভিযোগ। আর যেটি বলে রাখি যে আজকে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে এবং তদন্ত প্রতিবেদন দাখিল হবে কি হবে না সেটি হয়তো প্রসিকিউশন কিছুক্ষণের মধ্যে যখন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হবে তখন ট্রাইব্যুনাল জানাবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জে কারফিউ শিথিল হতে ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে কারফিউ উঠিয়ে 144 ধারা জারি করা হয়। এ সময় জেলায় যে কোনো ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবা সমূহ 144 ধারার আওতামুক্ত থাকবে। 144 ধারা ঘিরে যৌথ বাহিনী টহল দিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত শিরালী। সরাসরি যাচ্ছে তার কাছে। শুরুতেই জানিয়ে রাখি, কারফিউ শিথিলের পরে কিন্তু গোপালগঞ্জে ভোর 6টা থেকে 144 ধারা জারি করা হয়েছে। এই 144 ধারা জারি থাকবে রাত 8টা পর্যন্ত। এরই মধ্যে কিন্তু সকাল 10টায় এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমরা এখানে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের অভিভাবকদের সাথে এখানে কথা বলেছি। তারা খানিকটা শঙ্কা নিয়ে কিন্তু তাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছেন। আজ হলো ইতিহাস, ইসলামের ইতিহাস এবং রসায়ন পরীক্ষা। তো এর আগে কিন্তু গত বৃহস্পতিবার ভূগোল যে পরীক্ষাটি ছিল, এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে শুধুমাত্র গোপালগঞ্জের যে ভূগোল পরীক্ষাটি এটি স্থগিত করা হয়। আজ এই 144 ধারা জারি থাকার পরেও গোপালগঞ্জ শহরে কিন্তু আমরা দেখেছি যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। সাধারণ মানুষ, খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তারা কাজে কর্মে বেরিয়েছেন, কিন্তু তাদের মধ্যে একটি চাপা আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছে আমরা দেখেছি। তারপরেও যারা বেরিয়েছেন তারা বলছেন যে আমাদের আতঙ্কের মধ্যেও পেটের দায়ে আমাদের ঘর থেকে বেরোতে হয়েছে। এছাড়া যদি আরেকটু জানিয়ে রাখি, এই এনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি নিয়ে 4টি মামলা হয়েছে এ পর্যন্ত। এই মামলায় 3000-এর উপরে আসামি করা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে 274 জন। তো গোপালগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। রক্তাক্ত জুলাইয়ের 20 তারিখে শিক্ষার্থীদের ঘরে ফেরাতে দেশ জুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলির নির্দেশনাও দেয়া হয় এদিন থেকে। তবে তাতেও রোধ করা যায়নি তারুণ্যের জোয়ারকে। দিনভর সংঘর্ষে নিহত হয় 26 জন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। কেমন ছিল গত বছরের এদিন, জানবো মায়মুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। কমপ্লিট শাটডাউনে যখন স্থবির হয়ে পড়ে গোটা দেশ, ঠিক সেই সময় পরিস্থিতি সামলাতে রক্তাক্ত জুলাইয়ের 20 তারিখ সারা দেশে কারফিউ জারি করে আওয়ামী লীগ সরকার। এর আগে গণভবনে 14 দলের বৈঠকের পর ওবায়দুল কাদের ঘোষণা দেন কারফিউয়ের নিয়ম অনুযায়ী রাস্তায় দেখা মাত্রই গুলি করা হবে। একই সঙ্গে আন্দোলন দমানোর কৌশল হিসেবে পরবর্তী 2 দিন সরকারি ছুটির ঘোষণা আসে। ইতিমধ্যে কারফিউ বলবৎ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছেন।
কারফিউ চলাকালীন সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৬ জন নিহত হয়। বিক্ষোভ ও সংঘর্ষে রক্তাক্ত হয় নারায়ণগঞ্জ সহ আরও কয়েকটি জেলার রাজপথ। যখন এখানে নৃশংস হামলা করা হয়, আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার ভাইরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা এই জায়গায় এটার তীব্র প্রতিক্রিয়া জানায় এবং জীবন দিয়ে, রক্ত দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় যে অধ্যায়টা, সেটা তারা কন্টিনিউ করে তাদের জায়গা থেকে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে কারফিউ। এই কারফিউ আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছি যে আমরা সকাল 10টা পর্যন্ত যেই কারফিউ আমরা মানে বলবৎ রেখেছিলাম, সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা 3টা পর্যন্ত, আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 16 থেকে 20 জুলাই এই 4 দিনে চলমান সংঘর্ষে প্রাণ হারান 1.5 শতাধিক মানুষ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সাগরে মাছ ধরার সময় বরগুনার 2টি ট্রলারের ডাকাতি, এক জেলে গুলিবিদ্ধ, 8 জন আহত, লুট করে নিয়ে গেছে জাল, মাছসহ জেলেদের মোবাইল ফোন। রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ ভ্রাম্যমাণ দোকানীদের দখলে। কোথাও বা অচল পড়ে আছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত চলন্ত সিঁড়ি। একে তো হকারদের দৌরাত্ম্য, তার উপর ফুটওভার ব্রিজের যেখানে সেখানে ময়লা আবর্জনা। উত্তর সিটির দায়িত্বপ্রাপ্তরা দায় চাপাচ্ছেন সিটি কর্পোরেশনের প্রশাসক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের ওপর। আর দক্ষিণের ভাষ্য হলো গলদ আছে পুরো সিস্টেমে। আলমামুনের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। এজন্য আস্ত এক বাজার, কাঁচা বাজার বাদে সব ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছেন হকাররা। স্যান্ডেল থেকে শুরু করে কানের দুল সবই পাওয়া যায় এক ছাদের নিচে। এই চিত্র রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের। তবে শুধু ফার্মগেট নয়, রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজের দশাই এইরকম। শুধু দখল নয়, সিঁড়ি জুড়ে যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। অনেক জায়গায় গড়ে উঠেছে ছিন্নমূল মানুষের আবাসস্থল। এটা মনে হয় একটা ছোট বাজার আর কি। ব্রিজের দুপাশে কিন্তু ওই হকাররা কিন্তু বসে কিন্তু তাদের অবৈধ ব্যবসা করতেছে। গায়ের সঙ্গে গা লেগে যায় মানুষের, ওভাবেই পাস করিয়ে। অবৈধভাবে দোকান বসানোর কথা স্বীকার করে হকারদের দাবি, নির্দিষ্ট জায়গার অভাবে এখানে বসতে বাধ্য হচ্ছেন তারা। টাকা পয়সা নাই, ওই জন্য দোকানপাট নিতে পারি না। আমরা যদি ফুটপাত না থাকতাম, অনেক মেয়ে ছেলে হাঁটাফেরা চালা করতে পারতো না। সরকার আমাদের পার্সোনালি কোনো জায়গায় একটা যদি সেট আপ করে দেয় এরকম ভাবে, তাহলে হয়তো আমরা একটা কিছু করতে পারি। একদিকে যখন রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ হকারদের দখলে, ঠিক অন্যদিকে তখন নির্মাণে যেন দায় শেষ কর্তৃপক্ষের। এসকেলেটরটা চালু হয়েছে তখন আমরা খুবই খুশি হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটা শুধুমাত্র ডিসপ্লের মতোই পড়ে আছে। কিছু বলার নাই, কেউ কোনো দেখার কেউ নাই। একে তো ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা, তার উপর এমন দশার কারণেই ব্যস্ত সড়ক দিয়েই পারাপার চলে নিত্যদিন। কোনো কারণ নাই, এমনি পার সবাই হয়, আমি একটু পার হই। আমি এটা খেয়াল করি নাই। সহজে তাড়াতাড়ি যাওয়ার জন্য কোনো প্রকারই সেই পাইতে পারবে, যার জন্য এটা যাচ্ছে বাবা। মানে ওখান থেকে একটা সময় লাগে, তো এখান থেকে তাড়াতাড়ি আসা যায়। তদারকির অভাব ও জনবল সংকটের কথা উল্লেখ করে উত্তর সিটি প্রধান প্রকৌশলী দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। সিটি কর্পোরেশন নগরপিতা হিসাবে প্রশাসক বা মেয়রেরই নেওয়ার কথা এবং এটা আমাদেরই উদ্যোগ নিতে হবে। ম্যাজিস্ট্রেটেরও একটা স্বল্পতা আছে আমাদের এখানে। এলাকার কিছু কিছু লোকজনের আসলে আশ্রয়প্রশ্রয়ই তারা আসলে এখানে করে। এখান থেকে সিটি কর্পোরেশন, এমন না যে সিটি কর্পোরেশন তাদেরকে বরাদ্দ দিয়েছে দোকান এটা করেছে, এটা ইলিগাল। অন্যদিকে কারিগরি ত্রুটি, ব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবকে দায়ী করছেন দক্ষিণের দায়িত্বপ্রাপ্তরাও। নির্দ্বিধায় এটা স্বীকার করে নিচ্ছে যে এইটার মূল রেসপন্সিবিলিটি সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকরাও বলছেন, বিকল্প ব্যবস্থা না করে ফুটওভার ব্রিজে হকার উচ্ছেদে সমস্যার স্থায়ী সমাধান হবে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট হারে মুনাফা, বিনিয়োগের স্থিরতা ও অর্থ ফেরতের নিশ্চয়তা চান সারা বিশ্বে তাদের কাছে জনপ্রিয় ট্রেজারি বিল বা বন্ড বা প্রত্যয়নপত্র।
দেশেও এবার সঞ্চয়পত্রের পাশাপাশি সরকারি বন্ড বিল বাজার শক্তিশালী করতে চায় বাংলাদেশ ব্যাংক। তবে তথ্যের অভাব যেন সবচেয়ে বড় বাধা বন্ড বাজার প্রসারে। সেলিয়া সুলতানার রিপোর্ট। জি নেম অফ অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনার নামে মাহমুদা আক্তার। জি সারা জীবন পরিবার পরিজন সন্তানদের দেখভালে এখন কিছুটা দৃষ্টিতে ধার কমেছে মাহমুদা আক্তারের। পায়ের দৃঢ়তাও দৃষ্টির মতোই ক্ষীণ, শব্দে ক্লান্তির ভার। প্রচণ্ড আত্মসম্মান নিয়ে চলা মানুষটি একাই আসেন ব্যাংকে। ঘর খরচা থেকে বাঁচিয়ে এখন পর্যন্ত করেছেন একটি সঞ্চয়পত্র। এবার খুব খোঁজ খবর নিয়ে মাত্র 50 পয়সা বেশি লাভে খুঁজে নিলেন ট্রেজারি বন্ড। আপনি এটার কথা কোথা থেকে জানলেন? এটা আমার এক পরিচিত লোকে করছে, ওখান থেকে জেনেছি। সঞ্চয়পত্রের মুনাফার হার কমে যাওয়ার পর বেশ খানিকটাই চিন্তিত হয়ে পড়েছেন সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা। সেক্ষেত্রে কিন্তু সরকারের যে ট্রেজারি বন্ড বা বিল রয়েছে সেখানে তারা বিনিয়োগ করতে পারেন। সঞ্চয়পত্রের মতনই তারা বিভিন্ন মেয়াদে এটি রাখতে পারবেন এবং বিভিন্ন মুনাফার হারও রয়েছে। যে বিষয়টির সুযোগ রয়েছে সেটি হচ্ছে প্রথমেই যে মুনাফার হারটি নির্ধারিত হবে তিনি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সেই একই হারে মুনাফা পেতে থাকবেন। কোনোভাবে যদি কমেও যায় এর মধ্যে সেটির কোনো পরিবর্তন হবে না এবং প্রতি 6 মাস পরপরই এই মুনাফাটি সেই হিসেবে সেই ব্যক্তির হিসেবে সঞ্চয়কারীর হিসেবে সেটি যোগ হবে এবং মেয়াদ যখন শেষ হবে তখনও কিন্তু তিনি সম্পূর্ণ অর্থই তিনি তার হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই পেয়ে যাবেন। সম্প্রতি ট্রেজারি বন্ড বা বিল বাজার শক্তিশালী করতে সবার জন্য উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সঞ্চয়পত্রের মতো সরকারকে অর্থ ঋণ যোগানদানকারী বিশাল এই জনগোষ্ঠীর উদ্বেগ আর অনিশ্চয়তা কাটানোর প্রাথমিক উপযোগ তথ্য। সঞ্চয়পত্র তো এতে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয় সুদ কার্যক্রম দেওয়ার জন্য। তো এই কারণে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে সরকারেরও যাতে কিছুটা সাশ্রয় হয়, আবার সোশ্যাল সেফটিনেস প্রোগ্রামও যাতে বাধাগ্রস্ত না হয়। আমাদের ট্রেজারি বন্ড এবং বিল এইটাকে ব্যক্তি পর্যায়ে আরও কীভাবে প্রমোট করা যায়। সরকারি বন্ড ছাড়াও কর্পোরেট বা বাণিজ্যিক বন্ডেও বিনিয়োগ করতে পারেন সঞ্চয়কারীরা। তবে এই বিশাল সংখ্যক নীরব জনগোষ্ঠীর জন্য শেয়ার বাজারের তালিকাভুক্ত মধ্যস্থতাকারী আর্থিক সেবা প্রতিষ্ঠানের সেবা ও পরিসরও বাড়াতে হবে। বন্ডের ইনভেস্টমেন্ট এখন বেশ লুক্রেটিভ, ইন্ডিভিজুয়াল না শুধু, ব্যাংকরাও তো বন্ডে ইনভেস্ট করছে। আলটিমেটলি ইন্ডিভিজুয়ালদের জন্য অনেক বেশি মানে এফেক্টিভ হলো ইকুইটি মার্কেট, যেটা স্টক মার্কেট। ওই মার্কেটটাও আমাদেরকে ডেভেলপ করতে হবে। আর্থিক খাত বিশ্লেষকদের মতে বাণিজ্যিক বন্ড বাজার প্রসারে একদিকে অলস অর্থ বাজার গতিশীল করবে, অন্যদিকে আর্থিক খাতে অংশীদারিত্ব বাড়বে সঞ্চয় নির্ভরশীল জনগোষ্ঠীর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আজ মিরপুরে শুরু বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। অতীত ভুলে সেরা ক্রিকেট খেলার তাগিদ অধিনায়ক লিটনের ক্লিন সুইপে চোখ পাকিস্তানের। বাড়ছে করোনা সংক্রমণ। হবিগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে আসছেন রোগীরা। তবে করোনার সংক্রমণ হচ্ছে কিনা তার শনাক্তের পরীক্ষা হচ্ছে না। 3 বছর আগে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু হলেও এখনও তা চালু হয়নি। এতে গচ্ছা গেছে সরকারের কোটি টাকা। অন্যদিকে পরীক্ষার ব্যবস্থা না থাকায় সংক্রমণের হার নির্ধারণ করা যাচ্ছে না। এতে জেলায় বাড়ছে করোনার ঝুঁকি। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 2022 সালে হবিগঞ্জ সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য বিভাগ। এক পর্যায়ে অবকাঠামো প্রস্তুত করে রুম বরাদ্দ হয়, বিদ্যুৎ ইন্টারনেট লাইনও বসানো হয়। কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও ল্যাব মেশিন না আসায় চালু হয়নি পরীক্ষা, বন্ধ পিসিআর ল্যাব। দেশে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। হবিগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে আসছেন রোগীরা। পরীক্ষার ব্যবস্থা না থাকায় সংক্রমণের হার নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। ফলে ঝুঁকিতে রয়েছে পুরো জেলা। দ্রুত পিসিআর ল্যাবটি চালুর দাবি স্থানীয়দের। জ্বর, সর্দি, কাশি আছে, সবাই মেডিকেল আসে, আইসা ঘুরে যায়। কিন্তু এই করোনা পরীক্ষা নিরীক্ষার জন্য যে ল্যাবটা বানানো হয়েছিল এটা কেন বন্ধ আছে এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই। যে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা হয় নাই। ঘরে ঘরে
মানুষের জ্বর আক্রান্ত হইতেছে। এটা যদি চালু হতো তাহলে আমাদের 25 লাখ মানুষের জন্য সুযোগ সুবিধা হইতো। ল্যাবটি চালু এখন দুরূহ হয়ে পড়েছে। র্যাপিড অ্যান্টিজেন কিটের চাহিদা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিডের জন্য পরীক্ষার জন্য চাহিদাপত্র পাঠিয়েছি আমাদের অধিদপ্তর বরাবর। যদি আমরা পাই তখন এটা সাধারণভাবে সব মানুষের জন্য বা জ্বরের সব রোগীর জন্য আমরা করতে পারবো। হবিগঞ্জে 25 লাখ মানুষের মধ্যে করোনা উপসর্গ নিয়ে প্রতিদিন সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন 20 থেকে 30 জন রোগী। সম্প্রতি সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। সময় সংবাদ, হবিগঞ্জ। আশ্রয়ণ প্রকল্পগুলোর অধিকাংশ ঘরে থাকছেন না প্রকৃত ভূমিহীনরা। কেউ ভাড়া দিয়ে আবার কেউ বিক্রি করে চলে গেছেন রাজধানী সহ অন্যত্র। বহিরাগত স্বাবলম্বীরা বসবাস করায় আশ্রয়ণ গুচ্ছ গ্রামগুলোতে চলছে মাদক ব্যবসা সহ নানা অনৈতিক কর্মকাণ্ড। সারা দেশের মতো শেরপুরেও অসহায় ভূমিহীনদের থাকার জন্য জমিসহ ঘর দেয়া হয় সরকার থেকে। নির্মাণ এবং বরাদ্দ নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত ভূমিহীনরা বুঝে পান জমিসহ সরকারি ঘর। বরাদ্দ পেয়ে ওই স্বপ্নের ঘরে বসবাসও শুরু করেন তারা। স্থানীয়ভাবে কর্মসংস্থানের অভাবে বড় শহরগুলোতে পাড়ি জমান ঘরে থাকা অসহায় মানুষগুলো। শুধু শ্রীবর্দী নয়, জেলার অন্য এলাকার সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের একই দশা। কর্মসংস্থানের খোঁজে শহরে পাড়ি জমানো সহ নানা অজুহাতে সরকারের দেয়া বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন অনেকে। কেউ দিয়েছেন ভাড়া, আবার কেউ বা মোটা অঙ্কের টাকার বিনিময়ে করেছেন মালিকানা হস্তান্তর। অধিক সচ্ছল ব্যক্তিরা এখানে এসে নানা প্রকার অপকর্মেও যুক্ত হচ্ছেন। আসলে গরম মধ্যে কেউ থাকে না, আর জাগেরা আছে ওরাই মোটামুটি গড়পা। কিছু কিছু মানুষ আলাদাভাবে মনে করে বিক্রি করে দিছে। এলে কেউ ভাড়াও দিছে, কেউ নারকি থুইতাছে, গরু থুইতাছে। কিছুদিনের জন্য আমার থাকবার দিছে এই জায়গায়। আমি রয়েছি, আইলে পরে আমি আবার জামুগা। দুবাদ্য ব্যবসা করে, অনেক লোকজন আছে, এটার জন্যই আমরা স্যার টেন অফিসে জানাইছি। সব বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলার নির্বাহী কর্মকর্তার। একজনের নামে বরাদ্দকৃত ঘরে অন্যজন আছে, এই ধরনের কোনো তথ্য যদি আসে সেক্ষেত্রে অবশ্যই এসিলেন্ডের মাধ্যমে আমরা যথাযথ প্রক্রিয়ায় নোটিশ করে এটার একটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। জেলায় 3 দফায় মোট 1646টি পরিবারের মাঝে বরাদ্দ দেয়া হয় আশ্রয়ণ প্রকল্পে 2 শতক জমিসহ পাকা বাড়ির মালিকানা। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। গাজা পরিস্থিতি আরও উত্তপ্ত। খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 32 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের হামলায় একদিনে উপত্যকাটিতে 116 জন নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রাখলে ইসরায়েল আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। গাজার এই অভাগা মায়ের 17 বছর বয়সী মেয়ে কুলুদের জন্মদিন ছিল শনিবার। তবে সেই জন্মদিনই পরিণত হলো মৃত্যুদিনে। মেয়েকে শেষবারের মতো বিদায় দেওয়ার পর থামছেই না মায়ের আহাজারি। আমার মেয়েটা মারা গেল ঠিক সেই ঘন্টায়, যে ঘন্টায় তার জন্ম হয়েছিল। আজ ছিল তার জন্মদিন। সে সারা দিন ঘুরেছে একটা রুটির টুকরোর জন্য। চারদিকে ঘুরে ঘুরে বলেছিল, আজ আমি রুটি নিয়েই ফিরব। মানবিক সহায়তার আশায় লাইন ধরেছিল ক্ষুধার্ত গাজাবাসী, কিন্তু সেই লাইনেই আবারও ঝরেছে রক্ত। গাজার খান ইউনিস ও রাফার 2টি সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে গুলিতে নিহত হয়েছেন অনেকে, আহত বহু। হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতেই হয়েছে এই প্রাণহানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে চলছে খাদ্য সরবরাহ। কিন্তু বিতরণ শুরুর আগেই আশপাশে ইসরায়েলি সেনা অবস্থান নেয় এবং গাজাবাসীকে লক্ষ্য করে গুলি চালায়। এদিকে গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভিয়েতনামের হালংবেতে একটি পর্যটকবাহী নৌকাডুবে শিশুসহ অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় শনিবার দুপুর 2টার দিকে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। দক্ষিণ চীন সাগর থেকে ধেয়ে যাওয়া টাইফুন উইফার প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাতের মধ্যে 53 আরোহী নিয়ে উল্টে যায় নৌকাটি। এখন পর্যন্ত 11 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হ্যানয় থেকে যাওয়া পর্যটকরাই এই নৌকাটিতে ছিলেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এখনও নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর, ধারাবাহিকতা প্রমাণের মঞ্চ তৈরি লিটন কুমার দাসের সামনে শ্রীলঙ্কায় টি-20 সিরিজ জয়ের পর এবার পাকিস্তান বাধা। অতীত ভুলে সেরা ক্রিকেট খেলার তাগাদা দিলেন টাইগার অধিনায়ক। অন্যদিকে পরিসংখ্যানের হিসেব ধরে রেখে আরও একটা ক্লিন সুইপে চোখ পাকিস্তান ক্যাপ্টেনের। মিরপুরে প্রথম টি-20 শুরু সন্ধ্যা 6টায়। অধিনায়কত্ব উপভোগ করছেন লিটন কুমার দাস। ক্যারিবীয় বধের পর তার নেতৃত্বে এসেছে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়। 13 ম্যাচ পর এবার প্রথম ঘরের মাঠে টস করবেন লিটন। হোম অ্যাডভান্টেজের হিসেব টানলে পরীক্ষাটা অপেক্ষাকৃত সহজ, যদিও প্রতিপক্ষ পাকিস্তান বলেই কিনা সে স্বস্তিটুকু পাচ্ছেন না উইকেট কিপার ব্যাটার। ভালো ক্রিকেটটা খেলতে হবে। শ্রীলঙ্কায় 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা ফার্স্ট। কারণটা সহজ, চেনা কন্ডিশন, স্পিন বিভাগের শক্তিমত্তা। 16 জনের বহরের 9 জনই খেলেছেন সবশেষ বিপিএলে। রাগঢাক না রেখে পাকিস্তান অধিনায়কও স্বীকার করলেন ওই অভিজ্ঞতাই তাদের এই সফরের মূল শক্তি। আমাদের দলের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা যে ইনপুট দিয়েছে আমরা ওই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি। বাংলাদেশ নিজের মাঠে সবসময়ই ভালো দল। লিটন অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিষয়টিকে। অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দিবে। তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে, আমরাও তাদের সাথে খেলি, আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি। প্রায় 4 বছর পর বাংলাদেশের মাটিতে সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। 2016 পর থেকে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি নেই টাইগারদের। এখন লিটন কুমার দাসের দলের সামনে পরীক্ষা, শ্রীলঙ্কায় পাওয়া মোমেন্টাম কাজে লাগিয়ে সেই অপেক্ষার অবসান তারা ঘটাতে পারেন কিনা। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। সঙ্গে থাকুন সময়ের।